দেখেন, চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ থেকে আমরা এই অনুদান হচ্ছে কী কী সংস্কার হতে পারে এটা নিয়ে আমরা কিন্তু একটা বুকলেট দিয়েছিলাম, যেটা ওখানে বিস্তারিত লেখা আছে। আমরা একটা প্রস্তাব করেছিলাম, তো সেটাতেই কিন্তু আমরা যে প্রস্তাব করেছিলাম সরকার কিছুটা মেনেছেও। যেমন আমরা 20টা করে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র এবং হচ্ছে শর্ট ফিল্মে অনুদান দেওয়ার কথা বলেছিলাম। তো আমরা দেখলাম শর্ট ফিল্মে অন্তত 20টা পেয়েছে, বাকিগুলো এখনও হয় নাই। কিন্তু কেন 20টা দিয়েছিলাম সেটার ব্যাখ্যাও আমাদের ওই বুকলেটে ছিল। এখন এই অনুদানটা হওয়ার পর যে বিতর্কের যে জায়গাটা, সেটা হচ্ছে অনুদান প্রক্রিয়াটা স্বচ্ছ মনে হচ্ছে না সবার কাছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা অনেকগুলো ঝামেলা তৈরি হচ্ছে। যেহেতু ঝামেলা তৈরি হচ্ছে তার মানে এখানে অস্বচ্ছতা আছে। অস্বচ্ছতা না থাকলে তো কোশ্চেন তৈরি হতো না। এখন অনুদান কি ভালো হয় নাই? আমি বলবো বেশ ভালো হয়েছে। অনেক যোগ্য মানুষ আছে যাদের অনুদান পাওয়া উচিত। কোশ্চেনটা কিন্তু যোগ্য অযোগ্যতার জায়গা থেকে না, কোশ্চেনটা স্বচ্ছতার জায়গায়, যেটা তারা নিশ্চিত করতে পারেন নাই। যেমন কমিটিগুলোতে যে থাকলে অনুদান অন্যগুলোতে অ্যাপ্লাই করা যাবে না, এই কথাটা ওনারা ক্লিয়ারলি বলেন নাই। সো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলোতে অনুদান হচ্ছে যখন নিয়মাবলী ছিল তখন এটা উল্লেখ করা দরকার ছিল। তো এই কথাগুলো আমরা আগেই বলেছিলাম যে বছর আপনারা কমিটিতে, সরকারি যে কোনো কমিটিতে থাকলে আপনারা অনুদানটা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা মানা হয় নাই। এবার আসেন তারপরের প্রস্তাবটা, পিচিংয়ের সময় যদি 98টা শর্ট ফিল্ম আপনি একদিনে পিচিংয়ে কয়েক ঘন্টার মাত্র 2 মিনিট করে পিচিংয়ের টাইম পান, হুইচ ইজ ভেরি আনফেয়ার। মানে এই যে এটা কোনোভাবেই জায়গা না। মানে কি বলবো, এটা আপনি তো ঠিকমতো জাজই করলেন না কাউকে, জাস্টিফিকেশন হলো না কাউকে জাজ করার মতো। কারণ একটা পিচিং যে তৈরি করতে যে টাইমটা লাগে, অ্যাটলিস্ট তাকে প্রেজেন্ট করার জন্য ওই জায়গাটা দিতে হবে। অনেকে ফার্স্ট টাইম পিচিং করছে, তারা নার্ভাস ছিল, তো 2 মিনিটে নার্ভাসনেস কাটাবে না পিচ করবে? তো এই জিনিস তো হতে পারে না। এরকম আরও অনেকগুলো জায়গা আছে, যেমন ধরেন অনুদান প্রক্রিয়ার মানে আমলাতান্ত্রিক যে জটিলতা। আমরা যতদূর জানি যে 6 জন ছিল, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ 6 জন ছিল, আমলা ছিলেন 6 জন। এটা কেন হবে? এবং শর্ট ফিল্মে যে দেখা গেল যে 2 জন হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন পিচিংয়ের দিন, যেখানে একজন অভিনেতা এবং একজন চলচ্চিত্র আন্দোলন করবি, কোনো মেকার ছিল না ওইখানে। জুরি বোর্ডে কোনো মেকার ছিল না। তাহলে যদি মেকার না থাকে তাহলে কেমন করে হবে? মেকার ধরলাম, মেকারও না থাকুক ওইখানে, চলচ্চিত্র সংশ্লিষ্ট একদম সরাসরি চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তাদের জায়গাটা কোথায়? সেটা যদি না থাকে, আমরা সবসময় বলে আসছি যে এই চলচ্চিত্রের অনুদান প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না যতক্ষণ এটা আমলাতন্ত্রের বাইরে বের করা যায়। আপনি একটা ডাক্তার অ্যাপয়েন্ট করবেন, আপনি কি ডাক্তার দিয়ে ইন্টারভিউ নেবেন নাকি ইঞ্জিনিয়ার দিয়ে ইন্টারভিউ নেবেন? ওখানে বসে থাকার তো কোনো মানে নাই। তাহলে আমলা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কেন থাকবে না? কিন্তু সেটা 12 জন হইলে 2 জন থাকতে পারে আমলা, 10 জন থাকতে হবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ভারসাম্য না, এইটাই নিয়ম। আমি যে উদাহরণটা দিলাম যে ডাক্তারকে আপনি ইন্টারভিউ করবেন ডাক্তার দিয়ে, আপনি কি জানেন ওই যে চলচ্চিত্র সম্পর্কে? আমাদের ভিতরে একটা ধারণা আছে যে চলচ্চিত্র যেহেতু মানে কি বলবো, যে কিউমুলেটিভ মিডিয়া, সমস্ত ধরনের হচ্ছে আর্ট ফর্ম একসাথে হয়, তো আমরা চলচ্চিত্র যে কোনো জায়গা থেকে এসে আমরা বলতে পারি বা এই করতে পারি। আরও একটা জায়গা আছে, যেমন অনুদানের ক্ষেত্রে আপনি এবার ছিল যে একটা শর্ত ছিল যে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আমরা এমনও শুনছি যে কয়েকজন নাকি পূর্ব অভিজ্ঞতা নাই, তাহলে এই শর্ত দেওয়ার পর তারা কি করে অনুদান পেল? সেই প্রমাণটা কোথায়? স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। আমাদের অন্য কোনো কথা নাই যে ভাই আপনি কাকে অনুদান দিচ্ছেন, কেন অনুদান দিচ্ছেন। আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে ওই জায়গাটায় অনুদান নিয়ে পরবর্তীতে কোশ্চেন তৈরি হবে না। অনেকে বলতেছে অনুদান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? এর ভিতরে কি যোগ্য লোক নাই? অবশ্যই যোগ্য লোক আছে। আপিল করার সুযোগ দেন, যে ভাই আমি পিচ করছিলাম, আমার পিচ হচ্ছে বেশি হয়েছে। আমরা সবার আগে যে দাবিটা করতেছি সেটা হচ্ছে জুরি বোর্ডের নাম্বার ওপেন করতে হবে। এটা কি ধরনের হচ্ছে, মানে আমি বুঝি না যে এই জিনিসটা আসলে, এই যে থিন লাইনটা এটা কেন রাখা হয়েছে? জুরি বোর্ডের নাম্বার কি মানে কোনো গোপনীয় জিনিস? রাষ্ট্রের অনেক বড় তথ্য পাচার হয়ে যাবে? মানে এটা কি? কে ইভেন আমরা হচ্ছে অনুদানের আগেই কয়েকজন দেখলাম যে যারা বলতেছে যে যারা আমরা যাদের এফ দিছিলাম তারা অনুদান পেয়েছে। এফ মানে ফেইল। তো সেটা কিভাবে? তার মানে আমলারা কোনোভাবে ভারসাম্য ক্রিয়েট করছে। তো দায়টা যদি আমলাদের উপর আসে, তারা কেন এই জায়গাটা পরিষ্কার করতেছে না, তারা স্বচ্ছ করতেছে না? ওই জায়গাটা তারা যদি আঁকড়ে ধরে রাখার তাহলে মূল কারণ হচ্ছে ওইখানে কোনো একটা দুর্নীতির প্রসেস চলতেছে। তো এই প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা রোডম্যাপ থেকে আমরা গতকালকে একটা পোস্ট দিয়েছি, প্লাস আমাদের হচ্ছে বুকলেটটা আছে, তো আমি আপনাকে ওইটা দিয়ে দিব, আপনি দেখতে পারবেন। সো আমাদের মূল প্রক্রিয়াটা আসলে স্বচ্ছ করার দিকে আমাদের দৃষ্টি, এবং কী কী হতে পারে, কী কী প্রসেস হতে পারে, আপিল করার সুযোগ থাকতে পারে, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের স্বার্থের সংঘাত থাকতে পারবে না,
এরকম নিয়মগুলো তৈরি করাটা আমাদের মূল ব্যাপার। আর আমি তো বলবো যে এইবার যতক্ষণ পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত না হচ্ছে, অনুদান বাতিল না করে বরং আপিলের সুযোগ দিয়ে যে স্বচ্ছতা নিশ্চিত করে অনুদানের একটা প্রক্রিয়াটাকে সহজ করা এবং অর্থছাড় না করা ততক্ষণ পর্যন্ত। অর্থছাড় করলে আসলে এই প্রক্রিয়াটার আসলে কোনো মানে থাকে না। অনেকে যারা অনুদান পেয়েছেন তারা আমাদের ভাই ব্রাদার, মানে আমরা তো অনেক দিন ধরে চলচ্চিত্রে যেহেতু আমার কাজ করা হয়, প্লাস আমার পরিচিতির গণ্ডি যেহেতু বেশ বড়, তো এরা খুবই যোগ্য লোক। মানে আমি সবার কথা বলছি না, আমি বলছি ম্যাক্সিমামই যোগ্য লোক। কিন্তু এই যোগ্য লোকের মাঝখানে ওই যে আপনি যেটা বললেন যে উপকমিটির সদস্য, এই উপকমিটির সদস্য কি দিতে পারবে না? যেমন আমরা একটা রিপোর্ট দেখলাম, একজন হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই কমিটিতে ছিলেন, তিনি শর্ট ফিল্মে অনুদান পেয়েছেন। এটা কিন্তু রিপোর্টে কোথাও উল্লেখ করা নেই উনি পূর্ণদৈর্ঘ্য ছিলেন, শর্ট ফিল্মে পেয়েছেন। কিন্তু ওনার উচিত ছিল যে এইবার অনুদানের জন্য অ্যাপ্লাইটা না করা, ওনারা এই জায়গাটা থেকে সরে যাওয়া। কেন? কারণ হচ্ছে ওইটাই যে কোশ্চেনটা আসতে পারে, এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত কর। এটা আমি বরং বলবো যে অনুদান কমিটির নিয়মেই থাকা উচিত। তুমি যদি বাছাই কমিটি, সার্চ কমিটি, সংস্কার কমিটি, যে কোনো কমিটির মেম্বার হও, তুমি ওই বছর অনুদান করতে পারবা না। হয় তুমি ওইটা চুজ করবা, হয় তুমি অনুদান অ্যাপ্লাই করবা, অথবা তুমি কমিটির মেম্বার হবে। তুমি দুইটা একসাথে করতে পারো না। সেক্ষেত্রে কি একটু অনুদান কমিটির একটা নতুন গঠনতন্ত্র বা পলিসি আমরা ওইটাই অ্যাপ্রোচ করছি। আমি যেটা বললাম আপনাকে যে আমরা চলচ্চিত্র সংস্কার রোডম্যাপের পক্ষ থেকে 2024-এর পক্ষ থেকে একটা বুকলেট দিয়েছিলাম, ওইখানে এই প্রস্তাবনাগুলো একদম ডিটেলে লেখা ছিল। সো আমরা ওই জিনিসটাই বারবার সরকার, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফারুকি ভাই ওটা পড়ে ওটার নিচে কমেন্টও লিখেছিলেন। আমরা যে বুকলেট ছিলাম ওই বুকলেটে ফারুকি ভাইয়ের কমেন্টও হচ্ছে অ্যাড করা ছিল, আমাদের সংস্কৃতি উপদেষ্টা যিনি। তো এই জিনিসগুলো আসলে মানে স্বচ্ছতার জায়গাটা যতদিন পর্যন্ত নিশ্চিত না করবেন, আমলাতান্ত্রিক জটিলতা থেকে আপনি যদি বের হতে না পারেন, তাহলে এই চলচ্চিত্রের অনুদান কখনোই স্বচ্ছ জায়গায় যাবে না। এবং আমি কখনোই বলতে পারবো না যে আমি পরের বছর অনুদান দিয়ে অনুদান পাবো এবং আমারটা ঠিকমতো মূল্যায়ন হয়েছে। আমার তো আরও একটা জায়গা নিয়ে কোশ্চেন আছে, এই যে বিচারক যে সিলেকশন করা হয়, এই বিচারক সিলেকশনের প্রক্রিয়া কী, তাদের ক্রাইটেরিয়া কী, তাদের মানদণ্ড কী, এই মানদণ্ড নিয়ে তো আমার কোশ্চেন আছে। যে আমি চাইলাম আমার সরকারের পছন্দের লোক একে আমি চুজ করে নিয়ে আসলাম, তো পরের বছর তো আবার চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, এই জিনিসটা চেঞ্জ হবে। তাহলে তার মানে তো আমি মানে পক্ষপাত দুষ্টতা মুক্ত হতে পারছি না। আমি যেটা বললাম যে বিচারক বাছাইয়ের যে প্রক্রিয়া, এটা তো ক্লিয়ার না, এই জায়গায়ও তো স্বচ্ছতা নেই। এই স্বচ্ছতা তো আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে বিচারক প্রক্রিয়া, বিচার কাকে কাকে নিচ্ছে বিচারক, তারপর বিচার প্রক্রিয়াটাকে স্বচ্ছ করতে হবে, তারপর পিচিংয়ের যারা যারা জুরি বোর্ডে আছেন এবং সে কি ঠিক টাইম পাচ্ছে নাকি, সবাই কি ইকুয়াল লেভেলে এসে পিচিং করতে পারছে নাকি, এটা তো জরুরি। আমরা আরও একটা দাবি করেছি, সেটা হচ্ছে যে প্রান্তিক যারা চলচ্চিত্র নির্মাতা আছে তারা অনুদান পর্যন্ত আসতে পারে না। অনুদানের অনেকগুলো, যেমন আমরা হচ্ছে রোডম্যাপ থেকে এবার একটা খুব বড় প্রতিবাদ করছিলাম, প্রায় 100-র অধিক চলচ্চিত্রকর্মী এবং নির্মাতা হচ্ছে ওটাতে সিগনেচার করছিলেন। সেটা হচ্ছে যে প্রযোজকের অ্যাকাউন্টে সিনেমার বাজেটে 10% থাকতে হবে। এমন অনেক আছেন যারা পরিচালকই প্রযোজক, তার অভিজ্ঞতা আছে, হয়তো অভিজ্ঞতাটা মাস্ট, সেটা চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো অভিজ্ঞতা তার থাকতে হবে, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা নেই, সে কেউ দিতে পারবে না। তো খুবই খুশির কথা যে মেয়াদ বাড়িয়ে এই জিনিসটা মেনে নেওয়া হয়েছিল। আমরা আরও একটা দাবি করেছিলাম ওর সাথে, যে এই পিচিংটা, এই যে 11টা বই বাইন্ডিং করে প্রায় এতগুলো টাকা খরচ করে আমি দিয়ে আসবো এবং একটা সিগনেচার, এটা অনলাইনে কেন হচ্ছে না? এখন ডিজিটাল হয়ে গেছে সব কিছু, তাহলে এই পিচিংয়ের আমি হচ্ছে অনলাইনে করতে পারবো না? তো এইটাও তো একটা কোশ্চেনের জায়গা আছে। সো এই যে ছোট ছোট জায়গাগুলো সলভ করলে বেসিক্যালি স্বচ্ছতার জন্য সদিচ্ছা ছাড়া আর কিছু লাগে না।